আচ্ছা, বাংলাদেশের ইতিহাসে এমন এক আর্থসামাজিক প্রতিষ্ঠানের কথা কি আমরা জানি, যা কিনা শত শত বছর ধরে সমাজকে একদম নীরবে সেবা দিয়ে গেছে? চলুন আজ সেই পুরনো কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা প্রতিষ্ঠান ওয়াকফ এর গভীরে গিয়ে দেখি। মূল আলোচনায় ঢোকার আগে চলেন একটা জিনিস ভাবি। আচ্ছা, কেমন হয় যদি একটা মাত্র দান, জাস্ট একটা দান, চিরকালের জন্য সমাজের উপকারে আসতে পারে? মানে একবার ভাবুন তো, ব্যাপারটা কিন্তু আসলেই অসাধারণ, তাই না? এই যে অসাধারণ একটা ধারণার কথা বললাম, এইটার কিন্তু একটা আনুষ্ঠানিক নামও আছে, আর সেটা হলো ওয়াকফ। আইন কি বলে? আইন অনুযায়ী ওয়াকফ হলো এমন একটা চিরস্থায়ী ট্রাস্ট যেখানে একজন মুসলমান তার কোনো সম্পত্তি একটা মহৎ উদ্দেশ্যে স্থায়ীভাবে মানে পার্মানেন্টলি উৎসর্গ করে দেন। এখন ওয়াকফ শুনলে হয়তো আধুনিক চ্যারিটেবল ট্রাস্টের কথা মনে হতে পারে, কিন্তু এদের মধ্যে কিছু বেসিক পার্থক্য আছে। যেমন ধরেন, একটা ওয়াকফ সবসময় পার্মানেন্ট বা চিরস্থায়ী, এর মালিকানা থাকে সর্বশক্তিমানের হাতে, আর সবচেয়ে বড় কথা হলো এটা একবার দিয়ে দিলে আর কখনো ফিরিয়ে নেওয়া যায় না। ঠিক এই ব্যাপারগুলোই কিন্তু ওয়াকফকে একদম আলাদা করে তুলেছে। তাহলে চলুন এবার ওয়াকফের ইতিহাস আর এর পেছনের মূল উদ্দেশ্যগুলো একটু দেখে নেওয়া যাক। একটা ওয়াকফকে ঠিকঠাকভাবে প্রতিষ্ঠিত হতে গেলে মানে বৈধ হতে হলে কয়েকটা বেসিক নিয়ম মানতেই হয়। যেমন, এটা অবশ্যই একটা পার্মানেন্ট ব্যবস্থা হতে হবে, মানে এটা টেম্পোরারি কিছু না। আর যে সম্পত্তিটা দান করা হলো সেটা আর হস্তান্তর করা যাবে না। আর হ্যাঁ, এর উদ্দেশ্যটা হতে হবে ভালো, মানে আইনসম্মত আর পবিত্র কিছু। এই ব্যাপারগুলোই হলো ওয়াকফের একদম মূল ভিত্তি। চলুন এবার একটু ইতিহাসে ফিরে যাই। টাইম ট্রাভেল করে আমরা চলে যাব বাংলায় মুসলিম শাসনের সেই সময়টাতে, মানে ১২০৪ থেকে ১৭৫৭ সালের মধ্যে। কারণ ঠিক এই সময়েই ওয়াকফ প্রতিষ্ঠানটা সমাজের ওপর সবচেয়ে বেশি পজিটিভ প্রভাব ফেলেছিল। ভাবা যায়, সেই সময়ে সমাজের কত যে গুরুত্বপূর্ণ জিনিস এই ওয়াকফ সম্পত্তির টাকায় চলত। মানে মসজিদ, মাদ্রাসা, কলেজ, স্কুল থেকে শুরু করে সুফিদের খানকা, এমনকি হাসপাতাল আর ইতিমখানা পর্যন্ত সবই চলত এই ওয়াকফ এর টাকায়। আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার কি ছিল জানেন? ওয়াকফের কারণে সেই সময়ের পড়াশোনা ছিল সবার জন্য একদম ফ্রি। মানে শিক্ষার্থীদের বইপত্র থেকে শুরু করে থাকা খাওয়া কোনো কিছুর জন্যই ১ পয়সাও খরচ করতে হতো না। চিন্তা করা যায়? জ্ঞানের জন্য কি অসাধারণ একটা সাপোর্ট সিস্টেম ছিল এটা। আচ্ছা, তো সব কিছু তো খুব ভালো চলছিল। তাহলে চলুন এবার দেখি কিভাবে সময়ের সাথে সাথে ওয়াকফ ম্যানেজমেন্টের দায়িত্বটা সাধারণ মানুষের হাত থেকে সরে গিয়ে পুরোপুরি সরকারি সিস্টেমের আওতায় চলে এলো। এই পরিবর্তনের শুরুটা হয় আসলে ব্রিটিশ পিরিয়ড থেকে। দেখুন, ১৮৯৪ সালে প্রিভি কাউন্সিল পারিবারিক ওয়াকফকে অবৈধ ঘোষণা করে, জানিয়ে ব্যাপক অসন্তোষ তৈরি হয়। এরপর ১৯১৩ সালে একটা নতুন আইন আসে, যেটা পারিবারিক ওয়াকফকে স্বীকৃতি তো দিল, কিন্তু একই সাথে ওয়াকফ সম্পত্তিকে সরকারি নজরদারিতেও নিয়ে আসলো। এরপর ১৯৩৪, তারপর ১৯৬২ আর সবশেষ ২০১৩ সালে। এভাবেই একের পর এক আইনের মাধ্যমে ওয়াকফের উপর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ বাড়তেই থাকে। আর এর ফলে এর যে মূল চরিত্রটা ছিল সেটাও আস্তে আস্তে বদলে যেতে শুরু করে। তো ইতিহাস তো অনেক হলো, এবার চলুন বর্তমান সময়ে ফিরে আসি। এখন বাংলাদেশে ওয়াকফ অ্যাডমিনিস্ট্রেশন কি চ্যালেঞ্জ ফেস করছে সেটা একটু দেখা যাক। আজকের দিনে ওয়াকফের সবকিছু কন্ট্রোল করা হয় একটা সেন্ট্রাল অফিস থেকে। এর নাম হল অফিস অফ দি অ্যাডমিনিস্ট্রেটর অফ ওয়াকফ, সংক্ষেপে OAW। আর সমস্যাটা হলো, এই যে সবকিছু এক জায়গা থেকে নিয়ন্ত্রণ করার সিস্টেম, এটাই কিন্তু অনেকগুলো প্রবলেমের মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। এর যে অফিসিয়াল স্ট্রাকচারটা আছে সেদিকে তাকালেই বিষয়টা পরিষ্কার হয়ে যায়। একদম টপে আছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, আর সেখান থেকে সব সিদ্ধান্ত ধাপে ধাপে নিচের দিকে আসে। মানে একদম লোকাল লেভেলে, স্থানীয় পর্যায়ে সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা বলতে গেলে প্রায় কিছুই নেই। এই সংখ্যাটা একটু খেয়াল করুন, ১১১। কেন এই সংখ্যাটা গুরুত্বপূর্ণ? কারণ মাত্র এই ১১১ জন কর্মকর্তা কর্মচারীর কাঁধেই রয়েছে সারা দেশের ১.৫ লাখেরও বেশি ওয়াকফ এস্টেট দেখাশোনা করার বিশাল দায়িত্ব। এবার ভাবুন, এত বিশাল একটা কাজের জন্য এত কম জনবল। চ্যালেঞ্জটা যে কত বড় সেটা নিশ্চয়ই বোঝা যাচ্ছে। আরেকটা বড় সমস্যা হলো ডেটার অভাব। দেখেন, সেই ১৯৮৬ সালের একটা সার্ভে বলছে ওয়াকফ এস্টেটগুলোর প্রায় ৩৬% আনরেজিস্টার্ড,
মানে 1/3 বেশি সম্পত্তির ওপর সরকারের সরাসরি কোনো তদারকিই নেই। এটা কিন্তু বিশাল একটা গ্যাপ। তাহলে সংক্ষেপে যদি বলি, ওয়াকফ প্রশাসন এখন 3 দিক থেকে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে। 1, প্রশাসনিক দিকে, যেখানে জনবলের অভাব, সবকিছু সেন্ট্রালাইজড। 2, আইনি দিকে, যেখানে আইনগুলো সেই ব্রিটিশ আমলের। আর 3, সামাজিক দিকে, যেখানে সম্পত্তি দখল হয়ে যাচ্ছে, যোগ্য লোক পাওয়া যাচ্ছে না। মানে প্রত্যেকটা ক্ষেত্রেই ব্যাপক সংস্কার দরকার। আচ্ছা, সমস্যা তো অনেকগুলোই দেখলাম, কিন্তু সমাধান কি? চলুন এবার সেদিকে ফোকাস করা যাক। কিভাবে এই পুরনো প্রতিষ্ঠানটাকে আবার জাগিয়ে তোলা যেতে পারে? সৈয়দ আমির আলীর একটা কথা আছে, যেটা আমাদের মনে করিয়ে দেয় যে ওয়াকফের ঐতিহাসিক গুরুত্ব আসলে কতটা বেশি ছিল। তিনি বলেছিলেন, এই প্রতিষ্ঠানটাই সচ্ছল পরিবারগুলোকে নিঃস্ব হওয়া থেকে বাঁচাতো আর জ্ঞান ছড়াতে সাহায্য করত। মানে এটা শুধু একটা চ্যারিটি ছিল না, এটা ছিল সমাজের স্থিতিশীলতা আর জ্ঞান চর্চার একটা বিশাল পিলার। তো এই অসাধারণ প্রতিষ্ঠানটাকে আবারও আগের মতো কার্যকর করতে কয়েকটা সুস্পষ্ট পরামর্শ দেওয়া হয়। যেমন, অ্যাডমিনিস্ট্রেশনকে আর সেন্ট্রালাইজড না রেখে ক্ষমতাটা ভাগ করে দেওয়া, মানে ডিসেন্ট্রালাইজড করা। আইনগুলোকে আপডেটেড করা, সম্পত্তি নিয়ে ঝগড়াঝাটি মেটানোর জন্য একটা স্পেশাল ট্রাইব্যুনাল তৈরি করা, আর অবশ্যই যথেষ্ট পরিমাণে যোগ্য লোক নিয়োগ দেওয়া। সবশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। ইতিহাসের এত শক্তিশালী একটা টুল, এই ওয়াকফকে যদি আমরা আজকের দিনে আবার ঠিকঠাক মতো কাজে লাগাতে পারি, তাহলে কি এটা আমাদের এখনকার দিনের বড় বড় সামাজিক চ্যালেঞ্জ, যেমন ধরেন দারিদ্র্য, শিক্ষা বা স্বাস্থ্য খাতের সমস্যা সমাধানে কোনোভাবে সাহায্য করতে পারে? ব্যাপারটা কিন্তু আসলেই ভাবার মতো।